ছোট্ট পেলব শরীরখানা কিছুক্ষণ বাদে বাদে ঈষৎ কেঁপে উঠছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে অর্ষার। আহনাব নিরুপায় ভূমিকা পালন করছে। অনেকবার জিজ্ঞেস করেও কোনো উত্তর খুঁজে পায়নি। তাই নিশ্চুপ থেকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কান্নার গতি কমলেও একটু পর পর ফুঁপিয়ে উঠছে। আহনাব মৃদুস্বরে বলল, অনেক রাত হয়েছে অর্ষা, এখন ঘুমাও। আহনাবকে ছেড়ে দিল অর্ষা। দুহাতে চোখের পানি মুছে ওয়াশরুমে চলে গেল। আহনাব কিছুক্ষণ সেভাবেই বসে রইল। অর্ষা ফ্রেশ হয়ে আসার পর সেও গিয়ে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে অর্ষা লাইট নিভিয়ে শুয়ে পড়েছে। ক্যাথিয়ন আর অ্যানিয়নকে ডিম লাইটের আলোয় দেখা যাচ্ছে। গুটিসুটি হয়ে অর্ষার পায়ের কাছে বসে আছে। আহনাব আনমনে হেসে ওঠে। ঘুণাক্ষরে যদি অর্ষা একবার টের পায় ওরা দুটো ওর এত নিকটে বসে আছে, তাহলে নির্ঘাত অর্ষা চেঁচিয়ে বাড়ি মাথায় তুলবে। হঠাৎই তার মনটা আবার খারাপ হয়ে যায়। অর্ষা এভাবে কাঁদলো কেন? সারাটা দিন তো সব ভালোই ছিল। বুক ভরে শ্বাস নেয় সে। আবছা আলোর অন্ধকারে অর্ষার ঘুমন্ত মুখ দিকে কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে থাকে। তারপর ক্যাথি আর অ্যানিকে লিলিয়ার কাছে দিয়ে সেও নিঃশব্দে অর্ষার পাশে শুয়ে পড়ে। আনমনে ভাবতে থাকে, মেয়েটি কি ঘুমিয়ে পড়েছে? সকাল নিতু আর বিথি স্কুলের সামনে থাকা সেই রেস্টুরেন্টে এসে বসে আছে। আজকে আহিল ওর গার্লফ্রেন্ডকে কি সত্যি নিয়ে আসবে? ভাবতেই তো বুকটা কেমন ধপ করে উঠছে। সকালকে মনমরা হয়ে বসে থাকতে দেখে নিতু জিজ্ঞেস করলো, মুখ পেঁচার মতো বানিয়ে রেখেছিস কেন? সকাল বিমর্ষ হয়ে বলল, টেনশন হচ্ছে খুব। যদি সত্যি ওনার গার্লফ্রেন্ড থাকে? থাকলে থাকবে, দুনিয়াতে কি ছেলের অভাব আছে নাকি? উফ, কিন্তু তার বড্ড অভাব। সে তো এক পিস। মাথা গেছে পুরা তোর। বিরক্ত হয়ে বলল বিথি। সকাল গাল ফুলিয়ে বলল, উনি যদি মিঙ্গেল হয় তাহলে আমি আজ ক্লাসই করব না। আরে আজব, ক্লাস কেন করবি না? কারণ ওনার গার্লফ্রেন্ড আছে। এটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে বিষয়টা আমার ভালো লাগবে না, কষ্ট পাবো। আর কষ্ট পাওয়া মন নিয়ে ক্লাস করা যায় না। বিথি কিছু বলতে যাবে, নিতু তখন কনি দিয়ে দুপাশে দুজনকে খোঁচা দেয়। চোখের ইশারায় সামনে তাকাতে বলে। ওর ইশারা অনুযায়ী সকাল এবং বিথি সামনে দৃষ্টিপাত করে। মুহূর্তে সকালে মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আহিলের হাত ধরে আছে রেশমি। দুজনের মুখে লেগে আছে অমায়িক হাসি। আহিল রেশমিকে নিয়ে ওদের সামনে চেয়ারে বসলো। ফোনে সময় দেখে বলল, সরি পিচ্চি, একটু দেরি হয়ে গেল। তিনজনই নিরুত্তর হয়ে তাকিয়ে রয়েছে শুধু। রেশমি ওদেরকে পরখ করে একগাল হেসে বলল, আসলে কি হয়েছে বলো তো? রেজাল্ট দেওয়ার আনন্দে দুজনে গতকাল রাত জেগে কথা বলছি। ওর ঘুম সকালে তাড়াতাড়ি ভাঙলো, আমার ঘুম ভাঙেনি। একটু বেশি ঘুমাই কি না, তাই আর কি। কিন্তু আমার জান খুব ভালো জানো, বলে রেশমি আহিলের গাল টেনে দিল। আহিল প্রথমে গরম চোখে তাকালো সকালের দিকে, দৃষ্টি পড়ার হাসার চেষ্টা করে। সকাল নিষ্পলক তাকিয়ে রয়েছে। তার চাউনি কাতর, অসহায়, নিঃসঙ্গ, প্রায় কাটছে তার। আহিল রেশমির হাত নিজের হাতে নিয়ে বলল, পরিচয় করিয়ে দেই। ও আচ্ছা, রেশমি আমার গার্লফ্রেন্ড। আর রেশমি, ও হলো সকাল। আর এই দুইজন সকালের বান্ধবী। রেশমি হাসি মুখে বলল, ও আচ্ছা আচ্ছা। সকাল তো ভোরের সকালের মতো স্নিগ্ধ দেখছি। তো তোমাদের নাম কি? নিতু ও বিথি উদ্দেশ্য প্রশ্নটা করে রেশমি। আহিলের কাঁধে মাথা রাখলেও আহিল একটু উসখুস করলেও কিছু বলল না। আমার নাম নিতু আর ওর নাম বিথি। মুখে জোরপূর্বক হাসি টেনে বলল নিতু। রেশমি এবারও হেসে বলল, ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর নাম। এরপর আহিলের দিকে তাকিয়ে বলল, যান, খাবার অর্ডার করবে না? রেশমির অতিরিক্ত বাড়াবাড়ি অ্যাক্টিং দেখে আহিলের চোয়াল শক্ত হয়ে ওঠে। জান প্রাণ ফুসফুসি আবার কি? রেশমি অবশ্য ওর রিয়াকশনের ভয় পেল না, বরং সে সকালদের উদ্দেশ্য বলল, তোমরা কি খাবে? সকাল এতটা সময় চুপ করে ছিল। এবার
বসা থেকে উঠে দাঁড়ালো, জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, কিছু খাবো না আপু, ক্লাসে দেরি হয়ে যাবে, এখন যাচ্ছি। রেশমি অস্থির হয়ে বলল, সে কি, না খেয়ে কেন যাবে? অ্যাটলিস্ট চা কফি তো কিছু খাও। না আপু, ভাগ্যে থাকলে অন্য একদিন। ভালো থাকবেন আপনারা, আপনাদের দুজনের জন্য অনেক শুভকামনা রইল। আহিল মুচকি হেসে বলো, তোমার জন্য দোয়া রইল পিচ্ছি। বাই দ্য ওয়ে, তুমি এবার তোমার কথা রাখবে তো? রেশমি জানতে চাইল, কিসের কথা আহিল? সকাল প্রত্যুত্তরে মেকি হাসি দিয়ে বলল, নিশ্চিন্তে থাকুন, আর বিরক্ত করব না আপনাকে। এরপর সে নিতু এবং বিথিকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল আহিল। চিবিয়ে চিবিয়ে বলল, তোরে এত ওভার অ্যাক্টিং কে করতে বলেছে, হ্যাঁ? রেশমিও বা কম যায় কি, সেও ধমক দিয়ে বলল, 100 বার করব। তোকে যে সাহায্য করছি এটা তো তোর ভাগ্য, তুই আবার আমায় ধমক দিচ্ছিস? এই দিলি তুই উপকারের প্রতিদান? একটু গার্লফ্রেন্ড সেজে না হয় কথাই বলেছিস, তবে এমন আর কি বা উদ্ধার করে ফেলেছিস শুনি? আহিলের বাচ্চা, পোল্ট্রি খাইলি না তুই? দাঁড়া, এক্ষুনি আমি মেয়েটাকে সব বলে দেব। বলে উঠে দাঁড়ায় রেশমি। অবস্থা বেগতিক দেখে আহিল দূরত্ব রেশমির হাত চেপে ধরে, গলা নরম করে বলে, সরি, প্লিজ রাগ করিস না, প্লিজ। আসলে আমরা বন্ধু তো, এরকম রোমান্টিক অভিনয় করতে ভীষণ অস্বস্তি লাগছিল, প্লিজ রাগ করিস না। রেশমি গাল ফুলিয়ে রাখলো। আহিল আবার অনুনয় করে বলল, প্লিজ। রেশমি শুনল না, হাত ছাড়িয়ে চলে যাওয়ার ধরল। কয়েক কদম এগিয়ে গিয়ে আবার ফিরে আসলো। আহিলের করুণ মুখের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, ঠিক আছে, রাগ করব না। এখন আমি যা খাবো তুই তাই খাওয়াবি। আর বাড়িতে ও পার্সেল করে দিতে বলবি। আহিল হেসে ফেলে। হাসতে হাসতে বলে, তুইও তো পোল্ট্রি বাস কম না। রেশমিও হেসে ফেলে। আহিলের পিঠে কিল বসিয়ে বলে, তোরই তো ফ্রেন্ড। উফ, মাঝখান থেকে আমি কিল ফিরি খেলাম। রেশমি খিলখিল করে হেসে উঠে। আহনাপের অফিসে যাওয়ার সময় অর্ষার ঘুম ভাঙে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে আগে। আহনাপ তখন টাই বাজছিল। অর্ষার কেন জানি ইচ্ছে করছিল আহনাপের খুব কাছে গিয়ে সযত্নে টাই বেঁধে দিতে, তবে ইচ্ছেটা সে দমিয়ে নিল। আহনাপ ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মৃদু হাসি দিয়ে বলল, গুড মর্নিং। মর্নিং, মন খারাপ? হুম, কি হয়েছে আমায় বলা যাবে? অর্ষা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কি বলবে এখন সে? কিয়া ফোন করেছিল, এ কথা বললে কি সে রেগে যাবে, আবার আগের মতো ব্যবহার করবে? খারাপ ব্যবহার করলেও কথাটা তো তাকে জানানো উচিত। তবে মন সায় দিচ্ছে না। আজ বড্ড স্বার্থপর হতে ইচ্ছে করছে, লুকিয়ে রাখতে ইচ্ছে করছে এই সত্যটি। জানানি কাজটা ঠিক হবে নাকি বেঠিক। সবসময় এত ঠিক বেঠিক বিবেচনা করতে নেই, করতেও হয় না। অর্ষা, আহনাপের ডাকে বুক থেকে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অর্ষার। দুদিকে মাথা নাড়িয়ে বলে, কিছু হয়নি তো? সত্যি বলছো তো? হ্যাঁ। তাহলে কাঁদছিলে কেন? বাড়ির কথা মনে পড়ছিল? তিয়াসের কথা বেশি মনে পড়ছিল? আহনাব এগিয়ে এলো অর্ষার কাছে, মাথায় হাত বুলিয়ে বলল, দেখা হবে আবার, ইনশাল্লাহ। এখন খাবে এসো। এক চিলতে সুখ অনুভব হলো যেন মনের কোণে। বিয়ের আগে তার শান্তির জায়গা ছিল বন্ধুরা। খুব খারাপ সময় আহিল এভাবে মাথায় হাত রেখে ভরসা দিত। আর আজ আহনাব মানুষটার মনে কি জায়গা করে নিতে পেরেছে। অর্ষা, এসো বলে অর্ষাকে নিয়ে খেতে গেল। ক্যাথি এবং অ্যানি ওদেরকে দেখে দৌড়ে আসে কাছে। অর্ষা ভয় পেয়ে আহনাফের শরীর ঘেঁষে দাঁড়ায়। আহনাফ হেসে বলে, এতদিন ওদের সাথে থাকছো, এবার তো একটু সাহস সঞ্চয় করো মনে। পারবো, পারবে। অর্ষা স্মিত হাসে। আজ সকাল থেকে আহনাফ তার সাথে ভালো ব্যবহার করছে। পরও এভাবে কথা বলতে তো, নাকি আবার পরিবর্তন হয়ে যাবে? অর্ষা খায় আর আহনাফের দিকে তাকিয়ে আনমনে সব ভাবে। খাবার শেষ করে আহনাফ অফিসে যাওয়ার জন্য বের হয়। যাওয়ার পূর্বে অর্ষাকে বলে,
মন খারাপ করো না, সবসময় হাসি খুশি থাকবে। দরজা পর্যন্ত এগিয়ে দিতে এসেছে অর্ষা। আহনাব বেরিয়ে পড়েছে। সে এবার পিছু ডাকলো, শুনুন। আহনাব দাঁড়িয়ে পড়ে, পিছু ফিরে বলে, কিছু বলবে? একটা কথা বলবো, রাগ করবেন না তো? সেটা তো বলার পর বলতে পারবো। রাগ করলে বলবো না। আচ্ছা, রাগ করবো না, বলো। অর্ষা কিছুক্ষণ সময় নিয়ে বলল, যদি কে আপু কখনো আপনার কাছে ফিরে আসে, তাহলে আপনি কি গ্রহণ করবেন? তুমি কি খুব বেশি অসুস্থ? অর্ষা ভুরুকুটি করে তাকায়। আহনাপও কয়েক সেকেন্ড তাকিয়ে বলে, খুব বেশি অসুস্থ না হলে এসব কি প্রশ্ন করছো? ভিতরে গিয়ে রেস্ট করো। আহনাব চলে যাওয়ার মুহূর্তে অর্ষা আবার পিছু ডেকে বলে, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর ছিল না। তোমার বলা কথাটি আসলে কোনো প্রশ্নই ছিল না। বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলি, সময় অনেক কিছু বদলে দিয়েছে। যদি কে আপু কখনো আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি দুর্বল হয়ে পড়বেন না। আমার মানসিক শক্তি, প্রখরতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। অফিসে লেট হয়ে যাচ্ছে, যাচ্ছি আমি। কয়েক পা এগিয়ে গিয়ে আহনাফ নিজেই পিছু ফিরে তাকায়, বলে, অতিরিক্ত দুশ্চিন্তা করো না, কোনো কিছু নিয়ে না, রিল্যাক্স থাকো, ফ্রি থাকো, ভয় পেও না। আহনাফ গ্যারেজের দিকে চলে যায়। কিছুক্ষণ বাদে তাকে গাড়ি সহ বের হতে দেখা যায়। যতক্ষণ গাড়িটি দেখা গেল, অর্ষা ততক্ষণই দরজা ধরে দাঁড়িয়ে রইল। দরজা লাগিয়ে সে ভিতরে চলে আসে। স্মিতা আজ স্কুলে যায়নি, লিলিয়া খাচ্ছে। তাকে দেখে অর্ষা জানতে চাই, স্মিতা আজ স্কুলে গেল না কেন? ওর শরীরটা খারাপ। ও আচ্ছা, রেস্ট নি। তোমার কি মন খারাপ? অর্ষা হাসার চেষ্টা করে জিজ্ঞেস করলো, কেন জিজ্ঞেস করেছেন? মুখ দেখে মনে হচ্ছে আবার চিন্তিত দেখাচ্ছে। না না, কিছু হয়নি, মাথা নাড়িয়ে বলল অর্ষা। আমার শেয়ার করতে পারো? কিছু হয়নি আন্টি। লিলিয়া খুব বুঝতে পারছে অর্ষার কিছু লুকাচ্ছে, তবে সে জানার জন্য জোর করলো না। বলার হলে অর্ষা তাকে নিশ্চয় বলতো। তাই প্রসঙ্গ পাল্টে বলে, আজ দুপুরে কি খাবে? যা ইচ্ছে রান্না করিয়েন। বলতে বলতে সে রুমে চলে যায়। কিছুক্ষণ উদাস মনে একপাশে হাঁটাহাঁটি করে। বারান্দা যায়, রুমে আসে। কিছুতেই মন টিকছে না, ভালো লাগছে না। বিষণ্ণ মন ভালো করার উপায় জানা নেই। বারবার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সত্যি বলতে মনের ভিতর একটা ভয় ঢুকে গেছে। যদি সত্যি আহনাফ কেয়াকে ফিরিয়ে নেয়, তখন অর্ষার কি হবে? না, সে তো এসব ভাবতে পারছে না। দম আটকে আসছে। এতদিন বাদে কেয়াই বা কোথাকে এলো? কেন ফোন দিল? শুধুমাত্র রেজাল্টের জন্য, শুভকামনা জানানোর জন্যই? নাকি ওর পিছনে আবার অন্য কোনো কারণ ছিল? সবশেষে প্রশ্ন আরো রয়েই যায়। কেন কেয়া সেদিন পালিয়েছিল, আর কোথায় বা আছে সে? এত এত প্রশ্নের যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাওয়ার উপক্রম। ভয় যেন তাকে কুরে কুরে খাচ্ছে। কোথাও কোনো কিছুতেই একটুখানি স্বস্তি খুঁজে পাচ্ছে না সে। মাথা ধরে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ বাদে ফোন আসে লামিয়ার। অর্ষা ফোন রিসিভ করে বলল, কি ব্যাপার বোকারানি, ভুলে গেছিস একদম? ধুর, ভুলবো কেন? ভুলবি তো, বর পেয়ে বন্ধুদের ভুলে গেছিস। কাল না বাসায় ফিরে ফোন দেওয়ার কথা ছিল, দিসনি কেন? অনেক টায়ার্ড ছিলাম রে। কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। হয়েছে, এখন আর এত অজুহাত দেখাতে হবে না। কি করছিস বল? এই তো শুয়ে আছি। তোদের ওখানে এখন সকাল নাকি দুপুর? মনেই তো থাকে না। অর্ষা মৃদু হেসে বলল, সকাল। বাংলাদেশের সাথে 4 ঘন্টা ডিফারেন্স তো আমাদের। এখানে 10:30 বাজে। ও, এইখানে দুপুর হয়ে গেছে। ভাইয়া কোথায়? অফিসে। হুম। শালা কি কপাল, যাকে নিয়ে এক সময় স্বপ্ন দেখেছি, এখন সে বান্ধবীর বর হয়। আবার তাকেই আহ্লাদ করে ভাইয়া ভুইয়া বলে ডাক বলে লামিয়া শব্দ করে হাসে। অর্ষাও মৃদু হাসে। হাসি থামিয়ে লামিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? মন খারাপ কেন? সবাই আজ এই প্রশ্নটা কেন করতেছিল? কোন প্রশ্ন? এই যে, মন খারাপ কেন? মন খারাপ বলেই তো জিজ্ঞেস করলাম। এখন ঝটপট বলে ফেল দেখি, কি হয়েছে? কিছু হয়নি রে, এমনি ভালো লাগছে না। আচ্ছা, তোকে একটা গুড নিউজ দিই, শুনে তোর মন ভালো হয়ে যাবে।
তাই? বল শুনি। সামনের মাসে 10 তারিখে আমি আর নিহাল সুইজারল্যান্ড আসছি। সত্যি? খুব খুব খুশি হয়েছি। তুমি রেডি থাকো যান। তোমাকে আমি রোমান্টিক হওয়ার টিপস দেবো এবার। ধুর, তোর ফাজলামি ইহকালে আর যাবে না। না, আমি সিরিয়াস। চুপ। বাকি সবাই কোথায়? জানি না, কথা হয়নি। আহিল তো মনে হয় অফিসে। জুই আমার মতো শ্বশুরবাড়ি। আর বাকিরা কি করে বলতে পারলাম না। একবার সময় করে সবাই ভিডিও কলে আসিস। তুই আর এই কথা বলিস না তো। আমরা ঠিকই আসি, কিন্তু আপনি নিজেই পরে আসেন না। সত্যি কথা বলবো, সবার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আচ্ছা, গ্রুপে জিজ্ঞেস করবনে সবাই কখন ফ্রি থাকে। ঠিক আছে। দুপুরে খেয়েছিস? না রে, গোসল করে এসে তোকে কল দিলাম। যা, খেয়ে নে আগে, পরে কথা হবে আবার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফোন কাটার পর অর্ষা মনে স্বস্তি পেল না। আহনাবকে দেখতে ইচ্ছে করছে, তার সঙ্গ পেতে ইচ্ছে করছে। আজ যে কখন অফিস থেকে আসবে কে জানে। সকাল স্কুল থেকে ফিরে চুপচাপ বলেছিল ক্লাস করবে না, কিন্তু রাগে দুঃখে স্কুলে চলে যাওয়ার পর আর বের হতে পারেনি। তাই অনিচ্ছার সাথে ক্লাসে বসে থাকতে হয়েছিল। পুরো ক্লাসে সে নীরব ভূমিকা পালন করেছিল। নিতু আর বিথি কত কি বুঝালো, সকাল অবশ্য এসব কিছুই মনোযোগ দিয়ে শোনেনি। চোখের সামনে বারবার আহিল এবং রেশমির হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠছে। সেলিনা বেগম রুমে এসে দেখে স্কুল ড্রেস না খুলেই সকাল শুয়ে আছে। তিনি ভিতরে ঢুকে জিজ্ঞেস করলেন, কিরে, কি হয়েছে? সকাল মাথা উঁচু করে সেলিনা বেগমের দিকে তাকিয়ে বলল, কিছু না মা। ফ্রেশ না হয়ে শুয়ে পড়লি যে? এমনি। হয়েছে কি? কিছু হয়নি তো। তাহলে ফ্রেশ হয়ে খেতে আয়। ইচ্ছে করছে না এখন। অত সব কথা বুঝি না, জলদি আয়, বলে তিনি সকালকে ঠেলে উঠে ওয়াশরুমে ঢুকিয়ে দিলেন। ফ্রেশ হয়ে গোমরা মুখে খেতে বসল সকাল। সেলিনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েকে দেখছেন। প্লেটে খাবার বেড়ে দিয়ে বললেন, কত কিছুই তো শেয়ার করিস আমার সাথে, ইদানিং এমন কি হলো যে আমায় শেয়ার করা যায় না? সকাল নিরুত্তর। তিনি ফের বলেন, তুই চাইলে আমায় বলতে পারিস সকাল, হয়তো আমি তোকে ভালো কোনো সাজেশনও দিতে পারি। সকাল করুণ চোখে তাকিয়ে বলল, আমি বলতে পারবো না। চাইলেই বলা যায়। প্রত্যেকটা মায়ের উচিত তার মেয়ের সাথে ফ্রি হওয়া, ভালো মন্দ বোঝানো, ফ্রেন্ডের মতো আচরণ করা। তাহলে মেয়েরা ভুল খুব কমই করে। মায়েরা ভুল ঠিক বুঝিয়ে দেয়। তুই কি আমায় বলবি সকাল? সকাল মাথা নত করে বলল, আমায় তুমি ভুল বুঝো না মা। আসলে একটা ছেলেকে আমার ভালো লাগে। ওর সম্পর্কে বিশেষ কিছু জানি না। ডিয়ারের মাধ্যমে কথা শুরু হয়েছিল। এরপর কিভাবে যেন ভালো লেগে গেছে। তারপর সমস্যা হলো ওর গার্লফ্রেন্ড আছে। নামও জানিস না? আজ জেনেছি। ওর নাম আহিল। ওর গার্লফ্রেন্ড আছে, এজন্য মন খারাপ? সকাল নিরুত্তর। তিনি জগ থেকে গ্লাসের পানি ঢালতে ঢালতে বলেন, আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো তোর ভালো নাও লাগতে পারে, কিন্তু কথাগুলো যদি তুই মন এবং মাথায় রাখিস তাহলে উপকার তোরই হবে। সকাল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। তিনি বললেন, তোর বয়স কম। এই বয়সটা হলো প্রজাপতির মতো রঙিন। যা দেখবি তাই ভালো লাগবে। কত শত ছেলেকে চোখে ভালো লাগবে, এটা যে খারাপ বলবো না, এটা বয়সের দোষ। অধিকাংশ ছেলে মেয়ের সাথে এমনটাই হয়। এটা অস্বীকার যদি কেউ করে তবে সে মিথ্যা বলছে। তবে হ্যাঁ, ভালো লাগাটা কেউ প্রকাশ করে তো, আবার কেউ করে না। আহিলকে তো ভালো লেগেছে, লাগতেই পারে, এতে কোনো সমস্যা নেই। সমস্যাটা তখনই সৃষ্টি হবে যখন তুই জানিস যে এই সম্পর্কটা হবে না, তবুও সব ছেড়ে ছুড়ে এসব চিন্তা করবি। এটা তোর মানসিক কষ্টের কারণ হবে, তোর ক্যারিয়ার নষ্টের কারণ হবে। তাই আমি বলবো, যা হয় হোক, সব মেনে নিবি। জীবনটা এখানেই শেষ নয়, বরং শুরু। এসব চিন্তা ভাবনা মাথায় একদম আসতে দিবি না। সব বাদ দিয়ে স্টাডিতে ফোকাস কর। সামনে তোর জন্য আরো ভালো কিছু যে অপেক্ষা করছে, না তা কি তুই জানিস?
আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখ। আমার কথা বুঝতে পেরেছিস মা? স্তব্ধপ্রায় আহনাফের দৃষ্টি অর্ষার দিকে স্থির। সে ঠিক দেখছে, ঠিক শুনছে নাকি সবটাই তার বিভ্রম। এসব নিয়ে এখন সে সন্দিহান। অর্ষা কি সত্যি গান গাইল? তাও আবার তাকে ডেডিকেট করে? গান শেষ করে অর্ষা চুপ করে বসে রয়েছে, তার মাথা নত, হাত পা এখনো কাঁপছে। আহনাফের দিকে তাকানোরও পর্যন্ত সাহস হচ্ছে না। চোখ দুটো সে লজ্জা বন্ধ করে রেখেছে। ঠিক ততক্ষণ এভাবে কেটেছে তার রুমে উপস্থিত থাকা দুজন কেউ বুঝতে পারেনি। রুমের পিনপতন নীরবতা কাটিয়ে আহনাফি প্রথম বলল, তুমি অনেক সুন্দর গান গাও। ফট করে চোখ মেলে তাকালো অর্ষা। দৃষ্টি মেলে স্বচ্ছ ধাতব আয়নায় আহনাফের মুখটি দেখে নিল, তবে ব্যর্থ হলো মানুষটি মুখব্যয় বুঝতে। অর্ষা নিরুত্তর রইল। আহনাফ নিজে থেকে প্রশ্ন করল, গানটা কি তুমি আমায় ডেডিকেট করলে? এরপর কয়েক সেকেন্ড থেমে আয়নার সামনে থাকা ফোন রেখে বলল, ও আচ্ছা, তুমি গান রেকর্ড করছিলে? সরি, আমি ভেবেছিলাম আমার জন্য দিয়েছ। অর্ষা প্রচন্ড রকম আহত হলো। মানুষ রসকসহীন হয় ঠিক আছে, তাই বলে এতটা? দুজনকে একই রকম হতে হবে? আহনাফের রাগ ভাঙানো দূরে থাক, তার নিজেই এবার প্রচন্ড রকম রাগ হচ্ছে। বৃথা বৃথা, সব কিছু বৃথা। ওনার রাগ ভাঙানোর চেষ্টা করাটাও বৃথা। অযথাই সে এসব চেষ্টা করতে গিয়েছিল। রাগের চোটে অর্ষা আর কিছু না বলে বসা থেকে উঠে গেলেন। ফোনটা অফ করে বিছানায় রেখে আলমারি থেকে থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। রাগে তার কান্না চলে আসছে। গানটা তার জন্য গেয়েছিল কিনা এটাই জিজ্ঞেস করার পর উত্তর দেওয়া একটা সুযোগ তো দিতে হবে। সুযোগ তো দিলই না, উল্টো নিজের মতো করে সব ভেবে নিল। বেকুব একটা। সে কি এটা বোঝে না অর্ষা কাকে গান রেকর্ড করে শোনাবে? সে তো সোশ্যাল মিডিয়াতে কখনোই গান আপলোড করে না। এসব তো তার জানার কথা। ধ্যাত, এসব বলে বা কি হবে? দুজনই চাপা স্বভাবের, আনরোমান্টিক হলে এমনটাই হয়, অস্বাভাবিক কিচ্ছু না। নিজের মনে প্রলাপ করতে করতে কাপড় পরিবর্তন করে ওয়াশরুম থেকে বের হয় অর্ষা। শব্দ করে ওয়াশরুমের দরজা লাগাতে আহনাফ চমকে ওঠে। ভুরু কিঞ্চিত বাঁকা করে জিজ্ঞেস করে, কি হয়েছে? অর্ষা গম্ভীর হয়ে উত্তর দিল, কিছু না। শাড়ি কেন চেঞ্জ করলে? সুন্দর লাগছে তো। অর্ষা বিছানার নিজের জায়গায় গিয়ে বসলো। বালিশ ঠিক করতে করতে বলল, আমি কারো থেকে প্রশংসা শুনতে চাইনি। এরপর সে অন্য পাশে ফিরে শুয়ে পড়ে। আহনাফ অর্ষার হঠাৎ তেমন পরিবর্তন ভ্যাকাচ্যাকা খেয়ে যায়। এতদিন যে অর্ষার ভীতু স্বভাব দেখেছেন, লজ্জা পেতে দেখেছেন, ভয় পেতে দেখেছেন, কান্না করতে দেখেছেন, কখনো রাগ কিংবা অভিমান করতে দেখেনি। আজ প্রথম সে অর্ষার এমন রূপ কিংবা স্বভাবের সাথে নতুন করে পরিচিত হয়েছে। মনে মনে সে বিড়বিড় করে বলল, সবকিছু কেমন উল্টো হয়ে গেল মনে হয়। রাগ তো আমার করার কথা, ও কেন রাগ করছে? পরের দিন সকাল থেকে সবকিছু আরো বেশি পরিবর্তন হতে শুরু করলো। আগে শুধু আহনাফ গম্ভীর হয়ে থাকলেও রাত থেকে অর্ষাও গম্ভীর হয়ে থাকে। ঠিকমতো কথা বলে না, সহজ ভাষা বলতে গেলে প্রয়োজন ছাড়া অহনাফের সাথে কোনো রকম বাক্য বিনিময় করে না। সকালে দুজনে একসাথে এখন আর নাস্তা করে না। আগে আহনাফ বাড়িতে ফিরলে অর্ষার সাথে সাথে রুমে যেত, কিন্তু এখন সে সেটাও করে না। বরং আহনাফের বাড়ি ফেরার সময় হলে সে স্মিথকে নিয়ে টিভিতে কার্টুন দেখে কিংবা ওকে পড়ায়, নতুবা লিলিয়ার সাথে গল্পগুজব করে। লিলিয়া জোর করে পাঠাতে চাইলেও অর্ষা যায় না। একটা না একটা অজুহাত বাহানা দাঁড় করিয়ে দেয়। আহনাফের পরিবর্তনে কম যায় না অর্ষার পরিবর্তন, তারও রাগ বেড়েছে। সেও এখন আর রাতে বাড়িতে খায় না, বাইরে থেকে ডিনার করে আসে। সকালে অর্ষা ঘুম থেকে ওঠার আগে অফিসে চলে যায়। কালের ভদ্রে হুটহাট সকালে অর্ষার আগে উঠলো এখন, যা একটু চোখাচোখি হয়, তবে ভুলের বাক্য বিনিময় হয় না। কফির প্রয়োজন হলে এখন আর সে অর্ষাকে বলে না।
হয় লিলিয়াকে বলবে, নয়তো নিজে গিয়ে বানিয়ে আনবে। আগে প্রায় চেষ্টা করত অফিসের কাজ শেষ করে সন্ধ্যার মধ্যে বাড়িতে ফিরতে। এখন সেই চেষ্টা তো দূর থাক, কাজ আগে শেষ হলেও বাড়িতে ফিরতে লেট করে। সে সময়টুকু হেলেনের সাথে কিংবা অফিসের কোনো কলিগের সাথে কাটায়। বারে যায়, নয়তো সিনেমা দেখতে যায়। তবে হ্যাঁ, বাড়ি গেল সে ড্রিঙ্কসটা এখন আর করে না। দুজনের আমূল পরিবর্তনের দিনে সূর্য এবং রাতের চন্দ্রের মতোই দৃশ্যমান হয় লিলিয়ার সামনে। সে বেশ কিছুদিন ধরে দুজনের পরিবর্তনগুলো লক্ষ্য করছিল। সরাসরি অবশ্য এসব বিষয়ে কোনো প্রশ্নই করেনি। ভেবেছিল মান অভিমান হয়েছে হয়তো, ঠিক হয়ে যাবে। সময়ের সাথে সাথে যখন কোনো কিছু ঠিক হচ্ছিল না, তখন তিনি আমেনা বেগমকে সবটা জানায়। সব শুনে আতঙ্কে আমেনা বেগমের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। পাছে দুজনের সম্পর্কটা আবার শুরু হওয়ার আগে শেষ না হয়ে যায়, এই ভয়ে বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে। তিনি অস্থির চিত্তে জানতে চায়, তুমি আমার আগে কেন এসব বলনি লিলিয়া? আমি ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি ভাবলে সব হবে? বাচ্চা দুটো মন কি চলছে তা তুমি আমি কেউ জানি না। ভয় হচ্ছে ভীষণ। যতই চাচ্ছি সম্পর্কটা স্বাভাবিক করতে, ততই দেখছি বেঁকে যাচ্ছে। এমন কেন হচ্ছে লিলিয়া? লিলিয়া আমেনা বেগমকে আশ্বস্ত করে বললেন, আপনি টেনশন করবেন না ম্যাম, শান্ত হন। সবকিছু আবার ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? একজন রাগ করলে অন্যজন রাগ ভাঙানোর চেষ্টা করে। এখন দুজনই যখন রাগ করে থাকে, তখন রাগকে ভাঙাবে তুমি নাকি আমি? লিলিয়া অসহায় দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। আমেনা বেগম হা হুতাশ করে বলে, এখন আমি কি করব লিলিয়া? আপনি একটু শান্ত হন ম্যাম। এমন করলে তো শরীর খারাপ করবে আপনার। তুমি আছো শরীর খারাপ নিয়ে, আমার তো মন চায় মরে যাই। ওদের সুন্দর একটা সম্পর্ক বোধ হয় আমার দেখা হবে না। আমেনা বেগমের দুশ্চিন্তা বেশ ভালো করেই লিলিয়া বুঝতে পারছেন। কেননা সে জানে আমেনা বেগম আহনাবকে কতটা ভালোবাসেন। তিনি এটাও জানেন আমেনা বেগম কতটা কষ্ট করছেন ছেলে এবং বউকে এক করার জন্য। আমেনা বেগম রেনুকে ডেকে এক গ্লাস পানি আনতে বলেন। পানি পান করে লিলিয়াকে জিজ্ঞেস করলেন, অর্ষা এখন কোথায়? কিচেনে রান্না করছে। আজ নাকি ওর ফ্রেন্ড আসবে, রাতে এখানে ডিনার করবে। আমেনা বেগমের কপালে ভাঁজ পড়ে। আনমনে বললেন, ফ্রেন্ড? পর মুহূর্তে মনে পড়েছে এমনভাবে বলছেন, ও হ্যাঁ মনে পড়েছে। লামিয়া সুইজারল্যান্ড যাবে, অর্ষা বলেছিল আমায়। কখন ওদের ফ্লাইট জানো তুমি? আরো আগেই নাকি চলে এসেছে, হোটেলে উঠেছে। আপাতত সন্ধ্যা এই বাসায় আসবে। আমিনা বেগম খুশি হয়ে বলেন, যাক ভালোই হলো। লামিয়া এলে আমার সাথে কথা বলি দিও তো। ঠিক আছে, এখন গিয়ে অর্ষাকে সাহায্য করো, আমি রাখছি। ফোন রেখে লিলিয়া কিচেনে যায়। অর্ষা সবজি কাটতে কাটতে জিজ্ঞেস করে, আজকে উনি কখন আসবেন জানেন? লিলিয়া বলে, না, ফোন দিয়ে বলবেন। পারলে যেন আজ তাড়াতাড়ি আসে। তুমি ফোন দিলেই তো হয়। ঝগড়া হয়েছে তোমাদের? অর্ষা কৌশলে প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলল, এখনই ফোন করে বলে দিই, তাহলে উনি অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করতে পারবেন। লিলিয়াও অর্ষা এড়িয়ে যাওয়াটা বুঝতে পারল, তবে কিছু বলল না আর এই বিষয়ে। সন্ধ্যার আগ দিয়ে সব রান্নাবান্না শেষ করেন। বাড়িঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে অপেক্ষা করছে অর্ষা। আহনাব এখনো আসেনি। লিলিয়া ফোন করার পর শিওর আসতে পারবে নাকি জানে না বলছিল, তাই অর্ষা ধরে নিয়েছে সে হয়তো আজও রাত করে বাড়িতে ফিরবে। কলিং বেলের শব্দ শুনে অতি দরজা খুলতে চলে যায় অর্ষা। দরজা খুলে রীতিমতো অবাকই হয়। লামিয়া নিহাল দাঁড়িয়ে আছে। ওদের ঠিক পিছন থেকেই হেঁটে আসছে আহনা। লামিয়া তো আনন্দে চিৎকার করে শক্ত করে অর্ষাকে জড়িয়ে ধরে। অন্যদিকে অর্ষা আনন্দে কেঁদে ফেলে। শক্ত করে জড়িয়ে ধরে রেখে
লামিয়া জিজ্ঞেস করে, কেমন আছিস? আমি তো ভালো আছি। তুই কেমন আছিস? ঠিকঠাকভাবে আসতে পেরেছিস তো? ইয়েস ম্যাম, ভাইয়া আমাদের হোটেল থেকে পিক করেছে। অর্ষা অবাক হয়ে একবার আহনাফের দিকে তাকালো। দৃষ্টির ভাষায় জিজ্ঞাসাবাদ। আহনাফ বুঝতে পেরে বলল, আহিলের থেকে খোঁজ নিয়েছিলাম কোন হোটেলে আছে, তাই ভাবলাম অফিস থেকে ফেরার পথে সাথে করে নিয়ে আসি। অর্ষা প্রত্যুত্তরে আহনাফকে কিছু না বলে ওদেরকে ভিতরে নিয়ে গেল। ড্রয়িং রুমে বসিয়ে হালকা নাস্তা আনতে যায়। ওর পিছু পিছু ক্যাথি এবং অ্যানি যায় রান্নাঘরে, আবার ওর সাথেই আসে। এসব দেখে লামিয়া হেসে জিজ্ঞেস করে, এই দুটো তোর বডিগার্ড নাকি? লামিয়া পাশে বসে অর্ষা বলল, কি জানি ভাই, এই বাড়িতে আসার পর থেকে পিছু ছাড়ে না। এখন আর ভয় পাস না? পাই, তবে আগের মতো না। নে খাওয়া শুরু কর। এরপর সে নিহালের দিকে তাকিয়ে খেতে বলল। আহনাপও ফ্রেশ হয়ে এসে ওদের সাথে যোগ দেয়। অর্ষা লিলিয়া এবং স্মিথের সাথে লামিয়ার ও নিহালের পরিচয় করিয়ে দিল। গল্প করতে করতে লামিয়া আহনাপের উদ্দেশ্যে বলল, ভাইয়া কয়টা দিন অফিস থেকে ছুটি নিতে পারেন না? চায়ের কাপে চুমুক দিয়ে আহনাপ বলল, হঠাৎ ছুটি কেন? না মানে, তাহলে চারজন একসাথে কোথায় ঘুরতে যেতাম। আমাদের সাথে আপনাদের হানিমুনটা নতুন করে হয়ে যেত। লামিয়া বেফাঁসে বলে ফেলা কথা শুনে বিষম উঠে আহনাপের। অর্ষা অপ্রস্তুত হয়ে যায়। নিহাল অপ্রভিত হয়ে লামিয়ার থেকে তাকে বিড়বিড় করে বলে। তিনজনের এমন মুখভঙ্গি দেখে লামিয়া বলে, কি ভাই, তোদের রিয়াকশন এমন কেন? আমি তো আর এক রুমে হানিমুন করার কথা বলিনি। অর্ষা কটমট করে তাকিয়ে বলো, মুখটা অফ কর প্লিজ। তুই এখনো তেমন কিছু খাসনি, আগে খাওয়া শুরু কর। লামিয়া নাছোড়বান্দা। সে আবারও আহনাফের কাছে জানতে চায়, ভাইয়া যাবেন না হানিমুনে? আহনাফ অপ্রস্তুত হাসার চেষ্টা করে। এবার নিহালের দিকে তাকায় তো একবার লামিয়ার দিকে। নিহাল আহনাফের মতো অপ্রস্তুত হাসার চেষ্টা করে। অর্ষা তো ভুলেও আহনাফের দিকে তাকাচ্ছে না। ও তো ভাবতেও পারেনি একদম শুরুতেই প্রথম দিন লামিয়া এমন কোনো কথা বলতে পারে। বলেছে তো বলেছে, তা আবার আহনাফকে, সবার সামনে। হায় আল্লাহ! আহনাফের মনের ভিতর এখন একটা গানের সুরই বারবার বাজতেছে, আমি ফাইসে গেছি, আমি ফাইসে গেছি। মাইনকা চিপায় পরিস্থিতি সামলাতে নিহাল বলল, ভাইয়া ওরা খাওয়া দাওয়া করুক, গল্প করুক, চলেন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। নিহালের প্রস্তাবে আহনাফ যেন প্রাণ ফিরে পেলবে। বিদ্যুৎ বেগে বসে থেকে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ শিওর, চলুন। লামিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিহালকে নিয়ে বাড়ি থেকে সটকে পড়ল আহনাফ। যাওয়ার পথে বিড়বিড় করে বলল, এমন শালিকা যেন আল্লাহ শত্রুকে না দেয়। তোর কি লজ্জা শরম কিছু নাই? মুখে কিছু আটকায় না? কোথায় কি বলতে হবে সেটাও জানিস না? গম্ভীর হয়ে প্রশ্নগুলো লামিয়ার দিকে ছুড়ে দিল অর্ষা। লামিয়া তখন আপেল খাচ্ছিল। অর্ষার প্রশ্ন শুনে ভুরু জোড়া কুঞ্চিত করে রাখে। আরো একবার আপেলের টুকরায় কামড় বসিয়ে বলে, কি আছো, তুই এত হাইপার হয়ে যাচ্ছিস কেন? আমি তো খারাপ কিছু বলিনি। খারাপ কিছু বলিসনি, আবার ভালো কিছু বলিসনি। কোনটা ভালো বলিনি বলতো? ওনাকে তো হানিমুনের কথা কেন জিজ্ঞেস করতে হবে? তখন নিহাল ভাইয়াও ছিল। তাকে কি এমন সমস্যা হয়েছে শুনি? সম্পর্কে তোর হাজবেন্ড আমার দুলাভাই হয়, আর আমার হাজবেন্ড তোর দুলাভাই হয়। এত আনইজি ফিল করার কি আছে? তোর মতো ঠোঁটকাটা স্বভাবের মানুষদের কাছে দুনিয়ার সবকিছু স্বাভাবিক। লামিয়া এবার গাল ফুলিয়ে বলো, কতদিন পর আমাদের দেখা হয়েছে, কোথায় একটু আদর যত্ন করবি, তা না করে তুই আমায় বকতেছিস। বিয়ের পর এত চেঞ্জ হয়ে গেছিস, এখন আমাদের একটু ভালোবাসিস না। অর্ষা ভ্যাকাচাকা খেয়ে লামিয়ার কাদো কাদো মুখটা দিকে তাকিয়ে রয়েছে। সে এখানে এমন কি বা বলল যে একটু আহ্লাদি হওয়ার চেষ্টা করে বলল, তুই ভুল বুঝতেছিস লামু।
আমি তো শুধু, তুই আর আমার সাথে কথা বলিস না, চুপ থাক। অর্ষা তাকিয়ে থাকে নিরুত্তর হয়ে। লামিয়াও কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, এরপর ব্যাগ থেকে ফোন বের করে বলে, কেউ আমাকে বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ডটা দেবে। এই যাত্রায় অর্ষা হেসে ফেলে, ফোনটা নিয়ে ওয়াইফাই কানেক্ট করে দেয়। লামিয়া সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিও কল করে। ভাগ্য ভালো থাকা সবাই তখন অনলাইনে ছিল, একে একে সবাই কলে জয়েন করে। লামিয়া গোমরা মুখ দেখে প্রথমে সবাই জানতে চায়, কি হয়েছে তোর, মুখটা ওরকম করে রেখেছিস কেন? লামিয়া কাঁদো কাঁদো স্বরে অভিযোগ করে বলে, তোরা কি জানিস আমাদের বোকারানি কত চেঞ্জ হয়ে গেছে? সবাই চোখ বড় বড় করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে। উৎকণ্ঠিত হয়ে রেশমি জিজ্ঞেস করে, কেন রে, কি হয়েছে? ও আর আমাদের ভালোবাসে না। অর্ষা চুপচাপ লামিয়ার কাহিনী দেখছিল আর বাকি বন্ধুদের কথা শুনছিল। আশিক এবার মৃদু ধমক দিয়ে বলে, নাটক না করিয়া কি হইছে বলো ফেলিয়া, নয়তো এমন থাপ্পড় দিমু পরে ফ্যাঁস ফ্যাঁস করে দিবা কাইন্দা। জুই এবার আশিককে পাল্টা ধমক দিয়ে বলে, তোর বোরিং কবিতা আগে বন্ধ কর প্লিজ। আশিক তেলে বেগুনে জ্বলে উঠে বলে, হোয়াট, বোরিং কবিতা? কোনটাকে তুই বোরিং কবিতা বলছিস মূর্খ রানী? তোর কোনো আইডিয়া আছে? আছে কোনো আইডিয়া? আমি যদি কবিতার বই বের করি, হাজার হাজার মেয়ে ভক্ত আমার পিছু পিছু ঘুরবে, আর সেই দিন লাইন ধরে তোদের আমার অটোগ্রাফ নেওয়া লাগবে, তবুও আমি তোদের পাত্তা দেব না, বিশেষ করে তোকে। তোর কুইন কুইন স্বভাব আমার একদম পছন্দ না, আন্টির বাচ্চা জুই। লামিয়া বা চিৎকার করে বলল, থামবি তোরা? তোদের ঝরগা শোনার জন্য ফোন দিছি। সবাই এবার চুপ হয়ে যায়। আহিল বলল, লামিয়া তুই বল কি হয়েছে? বলছি না ভাই, দুঃখের কথা। নাক টেনে এবার লামিয়া সব বলল। সব শুনে বাকিরা হাসতে হাসতে শেষ। লামিয়ার এতে রাগ আরো বেশি হয়। আহিল লামিয়াকে শান্ত করে বলে, তুই রাগ করতেছিস কেন? অর্ষা ঠিকই বলেছে, সব কথা কি সবার সামনে বলা মানায়? হা হা, এখন তো তুই ওর সাপোর্ট নিবি। এসেছিলাম দুইটারে রোমান্টিক বানাবো, আর এদিকে বোকারানি বেজ্জতি করতেছে। অর্ষা আবার নিজের জায়গা ছেড়ে লামিয়ার পাশে গিয়ে বসে, গলা জড়িয়ে ধরে, আচ্ছা সরি, ভুল হয়ে গেছে আমার, মাফ করে দে এবার। লামিয়া মুখ ঘুরিয়ে বসে থাকে। দিদার বলে, ঝগড়াঝাটি অনেক হয়েছে, এবার মিলেমিশে যা দুজন। লামিয়া মুখ গোমড়া করে বলল, আমি জুস খাবো। অর্ষা হেসে বলল, আমি নিয়ে আসছি। আশিক বিছানায় টান টান হয়ে শুয়ে বলে, লামিয়া আসার সময় মনে করে কম্বলটা কিন্তু নিয়ে আসিস, মুখ খারাপ করিস। ভালো কথা বললেও তোর মুখ খারাপ হয়, মন খারাপ হয়, মেজাজ খারাপ হয়, সব খারাপ শুধু তোরই কেন হয় বল? ধুর, তোর সাথে ঝগড়া পরে করব, এখন আমার কাজ আছে, ফোন রাখি। রেশমি জিজ্ঞেস করলো, তোর আবার কি কাজ? রোমান্টিক বানাতে হবে না দুইটারে? সেই কাজ। সবাই হেসে বলল, অল দ্য বেস্ট। ফোন রেখে সোফার উপর পা উঠিয়ে বসলো লামিয়া। অ্যানিয়ন ওর সামনে ফ্লোরে বসে রয়েছে। ক্যাথিয়ন অর্ষার পিছু পিছু কিচেনে গিয়েছে। লামিয়া অ্যানিয়নের দিকে তাকিয়ে হেসে হেসে বলল, কি ব্যাপার বিল্লু, কি দেখো? তোমাদের বাড়ির কর্তা আর কর্ত্রী যে এত আনরোমান্টিক, জানো সেটা? অ্যানিয়ন ম্যাও ম্যাও করে ওঠে। ম্যাও ম্যাও করে কেন? জানো নাকি জানো না? আচ্ছা, যাই হোক, তুমি চুপ করে বসে থাকো, আমি কাজ করি। এরপর সে ফোনটা হাতে নিয়ে কি যেন করতে থাকে। অর্ষা জুস নিয়ে আসলে সে না তাকিয়ে বলল, রাখ টেবিলের উপর। জুসের গ্লাস রেখে অর্ষার পাশে বসে অনেকক্ষণ চুপচাপ বসে থেকে ধৈর্যহারা হয়ে বলল, এত মনোযোগ দিয়ে ফোনে কি করছিস? কাজ করছি। রোমান্টিক হওয়ার উপায় খুঁজছি গুগলে। কি পাগল হয়ে গেছিস নাকি তুই? মাথা ঠিক আছে? সবই ঠিক আছে, শুধু তোরাই ঠিক নেই, আনরোমান্টিকের বস। অর্ষা এবার লামিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল,
এত মহান কাজ করার কোনো দরকার নেই ম্যাম। আপনি জুস খান। লামিয়া জুসের গ্লাস নিয়ে চুমুক দিয়ে বলো, আচ্ছা বেশ। গুগল টুগল বাদ। আমি নিজে থেকেই তোকে কিছু ট্রিক্স শেখাচ্ছি। চুপ করবি? না। আচ্ছা, তোরা কখনো চুমু খেয়েছিস? অর্ষ অপ্রস্তুত হয়ে পড়ে। লামিয়া উৎসাহের সাথে কাছে এসে শরীর ঘেঁষে বসে, হাতে ধরে বলে, আহা লজ্জা পাচ্ছিস কেন? আমি তো, বল না প্লিজ। তোর এসব ফাউল কথা বাদ দে বোন। শোন, এগুলা ফাউল কথা না, রোমান্টিক কথা। তোরা যদি এমন আনরোমান্টিক থাকিস তাহলে আমাদের গ্যাঞ্জাম পার্টি আর খালা মামা কিছুই হওয়া লাগবে না। আমি তোকে শিখিয়ে দিলে সমস্যা কি? রাখতো। সে যে কত রোমান্টিকতা বোঝে তা আমার জানা হয়ে গেছে। সেই দিন তোদের কথা মতো রাগ ভাঙানোর জন্য গান শোনালাম তাকে, ডেডিকেট করে। তার পছন্দের খাবার রান্না করলাম, তার জন্য শাড়ি পরলাম, সাজলাম, আর সে কিনা মানে কি বললো আর? জাস্ট বিরক্ত লাগে আমার। এই যা, তুইও দেখি তার উপর রেগে আছিস। এমন করলে রাগ হবে না? অবশ্য হবে, থাক ব্যাপার না। এমন তো আমি এসেই পড়েছি, সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাদ দে তো, তোর কিছু করা লাগবে না। তোরা ঘুরতে এসেছিস, ঘোরাফেরা কর, এনজয় কর। ওই ব্যাটারে রোমান্টিসিজম বোঝাতে হবে না, শেখাতে হবে না। শোন, রোমান্টিসিজম সব মানুষের মধ্যেই থাকে। কেউ প্রকাশ করতে পারে, আবার কেউ প্রকাশ করতে পারে না। সমস্যা হয় তোর মধ্যে লাজুক, তার মধ্যে চাপা স্বভাবের মানুষের জন। অর্ষা এ বিষয়ে আর কিছু না বলে অন্য কথা বলো। কিছু খাবি? বানিয়ে দেব। হুম, চটপটি খেতে ইচ্ছে করছে খুব। বানিয়ে দিবি? অবশ্যই। তো যা খেতে ইচ্ছে করে আমাকে বলবি শুধু। লামিয়া খুশিতে অর্ষাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ জানু। অর্ষা কিচেনে যাওয়ার পর লামিয়া লিলিয়ার রুমে গেল। লিলিয়াকে বলল সে যেন অর্ষাকে সাহায্য করতে না যায়। লিলিয়া জানতে চায়, ম্যামের সাথে তোমার কথা হয়েছে? লামিয়া এক চোখ টিপে বলল, হ্যাঁ আন্টির সাথে কথা হয়েছে। এবার সে রুম থেকে বেরিয়ে যায়। লিলিয়া মুচকি হাসে। লামিয়া বাড়ি থেকে বেরিয়ে গার্ডেনে যায়। সেখানে বেঞ্চে বসে আহনাপ আর নিহাল গল্পগুজব করছিল। লামিয়া ওদের সাথে যোগ দেয়। আহনাপ ভয়ে ভয়ে থাকে, কখন আবার মুখ ফসকে কি বলে ফেলে কে জানে। লামিয়া মুখটা অপরাধীর মতো করে বলে, আমরা এসে আপনাদের ঝামেলায় ফেলে দিলাম, তাই না ভাইয়া? এসব কথা কেন বলছো? অবশ্য এমন কিছু নয়, বলল আহনাব। এমন কিছুই। আসার পর থেকে অর্ষা এটা সেটা রান্না করছে, এখন আবার একা একা আমার জন্য চটপটি বানাচ্ছে। আমি কত করে বললাম আমি একটু হেল্প করি, শুনল না। উল্টো বলল আমি যেন নিহালের সাথে সময় কাটাই। তাই বললাম তাহলে মেয়েটকে ডাক। মেয়েটকে নাকি হঠাৎ করে শরীরটা খারাপ, তাই অর্ষা একাই সব করবে। এখন আমার খুব খারাপ লাগছে ভাইয়া। আহনাব বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি টেনশন করো না, আমি আছি তো। তোমার গল্প করো, আমি যাচ্ছি ওর কাছে। আহনাব চলে যাওয়ার পর লামিয়া কিলকিল করে হেসে ওঠে। চুলোয় ডাবলি বুট আর আলু সেদ্ধ দিয়ে টক আগেই বানিয়ে ফেলেছে অর্ষা। তখন কাঁচামরিচ, পেঁয়াজ, শশা কুচি করছিল। আহনাব তখন রান্নাঘরে আসে। অর্ষা একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। সে ভেবেছিল হয়তো কিছু নিতে এসেছে, কিন্তু যখন দেখলো আহনাব কিচ্ছু নিচ্ছে না, আবার যাচ্ছেও না, তখন ঘুরে তাকালো। গভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু খুঁজছেন? আহনাবও গম্ভীর হয়ে বলল, না, তোমাকে হেল্প করতে আসলাম। দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমি পারবো তাই। তুমি পারবে তো কি হয়েছে, ওরা তো আমারও গেস্ট। আমিও ওদের আপ্যায়নে অংশগ্রহণ করতে চাই। লাগবে না বললাম না? তোমার হেল্প না লাগলে নাই, বাট আমি হেল্প করব। কি করা লাগবে বলো? কোনটা বাকি আছে? কিছুই বাকি নেই। এগুলো কাটা হলে হয়ে যাবে? টক বানিয়ে ফেলেছিলে তো বেশ, আমিও কাটবো, বলে আহনাব অর্ষার পিছনে দাঁড়ালো। অর্ষার দুহাতের উপর নিজ নিজ দুহাত রেখে সেও কাটাকুটির জন্য প্রস্তুতি হয়। আহনাব হঠাৎ করে ভাবে,
সজ্ঞানে এত কাছে আসায় চমকে ওঠে অর্ষা। শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। বুকের ভিতর টিপ টিপ শব্দটা আবার শুরু করেছে। সে একবার ঘাড় ঘুরিয়ে আহনাবকে দেখার চেষ্টা করল। লজ্জায় তা আর হয়ে উঠল না। অর্ষার হাত চলছে না বলে আহনাব নিজেই এবার অর্ষার হাত ধরে শশা কুচি কুচি করছে। আর অর্ষা যেন রোবটের মতো কাজ করে যাচ্ছে। অপ্রত্যাশিতভাবে কাছে আসার মুহূর্ত হয় কল্পনাতীত বর্ণনাতীত, অনুভব করার জ্ঞানটুকু অবশিষ্ট নেই। মোহাবিষ্ট হয়ে আহনাপের দ্বারা অর্ষার হাত চলছে, হার্টবিট চলছে দ্রুত। অস্বস্তিকর পরিস্থিতি বলতে নাকি সুখকর পরিস্থিতি হিসাবে আখ্যায়িত করতে সেটা সে বুঝতে পারছে না। স্মিথ দৌড়ে রান্নাঘরে আসায় আহনাপ অর্ষাকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। স্মিথও কিছুক্ষণ কিংকর্তব্যবিমুখ হয়ে দাঁড়িয়ে থাকে। অর্ষা আমতা আমতা করে জিজ্ঞেস করে, কি হয়েছে স্মিথ? স্মিথ শান্ত কণ্ঠে বলে, ফ্রিজে পানি খাবো। আহনাব ফ্রিজ থেকে পানি বোতল বের করে একটা গ্লাসে ঢেলে দেয়। স্মিথ গ্লাসে নিয়ে চলে যাওয়ার পর আহনাব আবার কাছে আসতে অর্ষা বলে, আর সাহায্য লাগবে না, কাটা হয়ে গেছে। ডাবলি কি আগে ভেজানো ছিল, সেদ্ধ হবে এখন। অর্ষা এবার আহনাবের দিকে ঘুরে দাঁড়ায়, কোমরে হাত রেখে বলো, আপনার কি মনে হয় আমি রান্না বান্না করতে জানি না? আমি এই কথা কখন বললাম? আমি শুধু জিজ্ঞেস করলাম। আপনার প্রশ্নের ধরনে বোঝা যায় ভেজানো ডাবলি আগে ফ্রিজে ডিপে রাখা ছিল, দুদিন আগে বানিয়ে খেয়েছিলাম। এ কথাটা প্রথমে বললেই পারতে, শুধু শুধু ঝগড়া করার জন্য মুখিয়ে থাকো। আমি মোটেও ঝগড়া করছি না। তাহলে কি তর্ক করছো? হয়েছে কি আপনার আজ? আমার আবার কি হবে? আমি কি মেয়ে নাকি? হলে আমার বউয়ের হবে। মানে তোমার? কথাটা বলে অপ্রস্তুত হয়ে পড়ে আহনাব। কি বলতে কি বলে ফেলছে। এদিকে আহনাপের এমন কথা শুনে মুখ হাঁ হয়ে গেছে অর্ষা। আহনাব মুখটা কাঁচুমাচু করে বলল, সরি, আমি আসলে এমন কিছু বলতে চাইনি। সব দোষ লামিয়ার। ওর বাতাস লেগেছে আমার গায়ে, তাই তো ওর মতোই বেফাঁসে উল্টাপাল্টা কথা বলতে ফেলেছি। তুমি কিছু মনে করো না প্লিজ। কথা শেষ করে আহনাব আর এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না। লম্বা লম্বা পা ফেলে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। অর্ষা বিস্মিত নয়নে নীরবে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলে। আহনাবকে হন্তদন্ত হয়ে আসতে দেখে লামিয়া জিজ্ঞেস করে, আরে ভাইয়া, কি হলো? আহনাব অপ্রস্তুত হয়ে পড়ে ফেল। লামিয়ার জন্যই সব ঘেটে যাচ্ছে। এতদিন তো সে তার গম্ভীরতা রাগ নিয়ে ভালোই কর্তৃত্ব ফলাচ্ছিল, নিজের মতো চলতে পারছিল। আর এখন কিনা হুট করে হাওয়া বদলে গেল। আহনাবকে নিরুত্তর দেখে লামিয়া ফের বলল, এক্সকিউজ মি ভাইয়া, হলো কি? কিছু হয়? এভাবে বাড়ি থেকে বের হলেন যেন? ভূত দেখছেন নাকি? আহনাব বেঞ্চে বসতে বসতে বলল, ধুর, কি সব যে বলো তুমি। ভূত আসবে কোত্থেকে? ভূত বলতে কিছু আছে নাকি? লামিয়া এবার পাশে বসে বলল, হয়তো নেই, তবে আপনার ভাবসাবে মনে হচ্ছে থাকলেও থাকতে পারে। আহনাব এবার নিহালের দিকে তাকায়, কপাল চুলকে মৃদু স্বরে জানতে চায়, একে টলারেট করেন কিভাবে? সবই কপাল ভাই, দুকাতে উঁচু করে বলল নিহাল। লামিয়া গাল ফুলিয়ে বলে, তোমরা দুজন আমাকে পচাচ্ছ। নিহাল হেসে ফেলে। লামিয়া গাল টেনে দিয়ে বলে, এত সাধ্বিকার। লামিয়া অবশ্যই নিহালের আহ্লাদি কথা একদম পাত্তা দিল না। সে এমনভাবে নিহালের দিকে তাকালো যার অর্থ, একবার শুধু একা পাই তোমাকে, ঘাড় মটকাবো একদম। আমায় তো চেনো না তুমি। এরপর সে নাছোড়বান্দার মতো আবারও আহনাবের কাছে জানতে চাইলো, আমি কি জিজ্ঞেস করলাম, বললেন না কেন? তুমি কি এমনই লামিয়া? মাঝখানে এতগুলো কথা হয়ে গেল, তারপরও সেই একই প্রশ্ন নিয়ে বসে আছো। আরে না জানলে বুঝলো কিভাবে প্ল্যান কত দূর এগোলো? কি প্ল্যান মানে? কিসের প্ল্যান? লামিয়া এবার ফেঁসে যায়। মুখ ফসকে কথা বলার স্বভাব তার ইহজীবনেও আর যাবেন কিনা সন্দেহ। তুতলিয়ে বলে,
চটপটি হওয়ার প্ল্যান। কি বলো এসব? আসলে ভাইয়া, লামিয়া প্ল্যান করেছিল যে অর্ষা চটপটি প্লেট ঝাল মিশিয়ে দেবে একটু বেশি। ওই যে একটু আগেই নাকি দুজনে রাগ অভিমান হয়েছিল, তাই রিভেঞ্জ নেওয়ার প্ল্যান করছিল আর কি। অর্ষা তো ঝাল খেতে পারে। নিহাল লামিয়াকে বাঁচানোর জন্য মিথ্যা বলল। লামিয়া যতই বাঁচালো প্রকৃতি মেয়ে হোক না কেন, তার তো স্ত্রী। তার কঠিন মুহূর্তে বিপদে আপদে স্ত্রীকে বাঁচানো তার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এদিকে লামিয়াও মহা খুশি হয়ে নিহালের পরিস্থিতি সামলে নেওয়ার ক্ষমতা দেখে। ওদের দুজনকে খুশিতে পানি ঢেলে আহনাব বলল, কিন্তু অর্ষা তো ঝাল খেতে পারে। শুধু তাই নয়, খুব পছন্দ করে। লামিয়া হাসি বন্ধ হয়ে যায়। কি করবে এখন সে? সেই সময় তাকে আল্লাহ সাহায্য করে। উসিলা হিসেবে অর্ষাকে বোধ হয় পাঠিয়ে দিলেন। গার্ডেনে এসে অর্ষা সবাইকে ভিতরে আসতে বলল। চটপটি বানানো হয়ে গেছে। লামিয়া আর এক সেকেন্ড সময় নষ্ট করল না, দ্রুত বসে থেকে উঠে অর্ষার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, হ্যাঁ হ্যাঁ চল। আরে এভাবে তাড়াহুড়া করে হাঁটছিস কেন? তুইও পড়বি, আমাকেও ফেলবি। আর আস্তে হাঁটলে আমি মরব, সুতরাং পা চালা। অর্ষা বেজায় বিরক্ত হয়ে লামিয়ার দিকে তাকায়। অর্ষা সবার জন্য চটপটি নিয়েছে বাটিতে। স্মিতা লিলিয়া খাবে না জানিয়ে দিয়েছে। যেহেতু বেশি করে ঝাল দিয়ে বানানো হয়েছে, তাই আহনাব কিংবা অর্ষা কেউ আর জোর করল না। খাওয়ার সময় লামিয়া খেয়াল করে যে আহনাব কেমন যেন সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। একটু পর পরই তাকাচ্ছে, পাছে লামিয়া আবার ধরা না পড়ে যায়। তাই অর্ষাকে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে, চল ঘরে যাই। অর্ষা আহনাবের দিকে তাকাতেই আহনাব সায় দিল। নিহালও বলল, হ্যাঁ যাও, তোমরা আলাদা গল্প করো। মেইলি গল্প শুনে আমাদের কাজ নেই। আমি আর আহনাব ভাইয়া আমাদের গল্প করি। অর্ষা হেসে বলল, ঠিক আছে। দুজনে নিজেদের খাবার নিয়ে রুমে চলে যায়। বিছানায় বসে অর্ষা বলল, এবার বল, এমন কি কথা? আরে ধুর, জানিস না তো কি হয়েছে। আমি মুখ ফসকে প্ল্যানের কথা বলে ফেলছি। অর্ষা কপাল চাপড়াতে চাপড়াতে বলে, তোর বেফাঁস কথা বলার স্বভাব কি কোনোদিন যাবে না? মনে হয় না। বেশি কিছুতে বলিসনি, এটা অনেক। ঘোড়ার ডিম। একটু পর পর তো হাজবেন্ড যে লুক দিচ্ছে, বাপরে বাপ। বাদ দে এসব। আমি বলি শোন, শুধু শুধু এসব করে সময় নষ্ট করিস না। তোরা ঘুরে ফিরে এনজয় কর। কাল থেকে ঘোরাঘুরি শুরু কর। এত সোজা, এত সহজে আমি হাল ছাড়ছি না, বুঝলি? বাচ্চামো করিস কেন? আমায় একটা কথা বল, তুই এখানে হানিমুনে এসেছিস নাকি রোমান্টিজম শেখানোর ক্লাস নিতে? লামিয়া দুষ্টু হেসে বলে, দুটোই। অর্ষা ফোনে হোয়াটসঅ্যাপ তখন কল আসে। ফোন চার্জে দেওয়া ছিল। লামিয়া গিয়ে ফোন তোলে। রেশমি ফোন করেছে, বলল লামিয়া। এরপর সে নিজেই ফোন রিসিভ করে বলল, কি রে, কি খবর? লামিয়া বলল, তুই এখনো অর্ষার বাসায়? ওপাশ থেকে বলল রেশমি, জি হ্যাঁ। লামিয়া অর্ষার পাশে বসে ফোন লাউড স্পিকারে দিল। ওপাশ থেকে রেশমি বলল, রাতে এখানে থাকবি? উফ, একটু পর চলে যাব। তোর কাহিনী কি বল? অর্ষাকে একা কল দিলি কেন? ভেজালে পড়ে গেছিস? আমার জন্য ঘটক বিয়ের প্রস্তাব এনেছে। ওয়াও, ওটা তো গ্রেট নিউজ। গুড নিউজ। তোর মুড অফ কেন তাহলে? অর্ষা বলল, তাই তো। তুই না এতদিন বিয়ে বিয়ে করে পাগল হয়ে যাচ্ছিলিস, তাহলে এখন এমন করছিস কেন? রেশমি বিরক্ত হয়ে বলল, আশ্চর্য, তাই বলে কি আমি এত তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছি? অনার্সটা শেষ করতে চেয়েছিলাম। লামিয়া ফোন নিয়ে শুয়ে পড়ল। হেসে হেসে বলল, একেবারে বিয়ে পাশ কর আগে, পরে না হয় অনার্স আর মাস্টার্স করবি। মজা নিস না লামিয়া। আরে ইয়ার, এত ভাও খাচ্ছিস কেন? আমিও তো বলেছি বিয়ে টিয়ে কিচ্ছু করব না এখন, কিন্তু কি হলো শেষে? ছেলেকে দেখে আমারই মাথা নষ্ট হয়ে গেল। আমি বিয়ের জন্য পাগল হয়ে গেলাম। তোরও দেখবি এমন হবে। জি না, আমি ছেলের ছবি দেখেছিলাম। আহামরি কোনো সুন্দর নয়, তবে
চলার মতো। তুই যদি সত্যি বিয়ে করতে না চাস তাহলে বাড়িতে সুন্দর করে বুঝিয়ে বল, বলো অর্ষা। রেশমি রাগ দেখিয়ে বলেছি রে বলেছি, কিন্তু মরার ঘটক যে কি বুঝিয়েছে আব্বু আম্মুরে, আল্লাহ মাবুল। ঘটক উল্টা আমার সামনে মাকে বলল, এখনই তো মেয়েদের বিয়ের সময়, পরে চেহারা নষ্ট হয়ে যাবে, ব্লা ব্লা। মহিলা ঘটক নাকি? হ্যাঁ রে, পাশের বাড়ি আন্টি তার বান্ধবীর ছেলের জন্য ঘটকালি করতেছে। লামিয়া আর অর্ষা এবার শব্দ করে হেসে ফেলে। লামিয়া হেসে হেসে বলল, তোর বিয়ের দায়িত্ব যখন পাশের বাড়ির আন্টি নিয়েছে তখন তুই নিশ্চিন্তে থাক, ওনারা আদা জল খেয়ে নামে, সব দোষ তোদের। আমাদের? সমস্বরে বলল অর্ষা। লামিয়া জিজ্ঞেস করলো, আমরা কি করেছি? তোরা সবাই বিয়ে করে ফেলেছিস, এই খোটা দিচ্ছে আম্মু। আমি না করছি বলে আমায় বলতেছে। তোর সব বান্ধবীরা বিয়ে করে ফেলেছে, তাহলে তোর সমস্যা কি? এখন আমি কি করব তোরা বল। এই ভাও না খেয়ে ছেলে ভালো হলে বিয়ে শাদী করে ফেলবে। সলিউশনের জন্য আশাকে ফোন করেছিলাম, আর তুই আমাকে এসব কি বলতেছিস? খারাপ কি বললাম? বিয়েটা করেই ফেল, ভালোই হবে তাহলে। আমরা তিনজন ম্যারিড, তুই একাই আনমেরিড, বিষয়টা কেমন? না রেশমি বিমর্ষ স্বরে বলল, কালকে দেখতে আসবে, দেখি কি হয়। রাখছি এখন। ঠিক আছে, অল দ্য বেস্ট। ফোন রেখে লামিয়া বলে, বিয়ে হয়ে গেলে ভালোই হয়, চার বান্ধবী একসাথে বর নিয়ে ঘুরতে যাব, গ্রুপ সেলফি তুলবো, অনেক মজা হবে। প্রত্যুত্তরে আশা মুচকি হাসে, বাটিগুলো হাতে নিয়ে বলে, আমি যাই, ডিনারের ব্যবস্থা করি। যা, আমি একটু শুয়ে থাকি। অর্ষা গিয়ে একাই ডিনারের আয়োজন করছিল। কিছুক্ষণ পর লীলা এসে অর্ষার হাতে হাতে কাজ করে। আজ অনেক পদে খাবার রান্না করা হয়েছে, সবকিছুই ডাইনিং টেবিলে নিয়ে সকলকে খেতে ডাক দিল। লামিয়া ঠোঁটে কেন যেন দুষ্ট দুষ্ট হাসি। খাওয়া দাওয়া পাট চুকিয়ে বলে, চল। সময় লামিয়া আবদার করলো আহনাব যেন ওদের পৌঁছে দিয়ে আসে। আহনাবও কোনো আপত্তি প্রকাশ করে। আজকের মতো বিদায় নিয়ে লামিয়া আর নিহাল চলে যায়। ওদেরকে পৌঁছে দিতে যায় আহনাব। অর্ষার আজ অনেক ধকল গেছে বলে দু চোখে ঘুমও চলে আসে, তাই আহনাবের ফিরে আসা পর্যন্ত তার অপেক্ষা করে থাকতে পারে না। আহনাব ওদেরকে পৌঁছে দিয়ে ফিরে আসে প্রায় 40 মিনিট লেগে গেছে। দরজা খুলে দিয়েছে লিলিয়া। সে রুমে এসে দেখে অর্ষা গভীর ঘুমে তলিয়ে আছে। সে বেড সাইড লাইট অফ করতে গিয়ে একটা চিঠি দেখতে পায়। কৌতূহলবশত সে চিঠি খুলে পড়তে শুরু করে। আপনি এত আনরোমান্টিক কেন? আমাকে একটু বোঝেন না? আপনার জন্য সাজগোজ করি, সেটা যদি আপনার চোখে না পড়ে। শাড়ি নাকি ছেলেদের খুব পছন্দ। কই, আপনি তো কোনোদিন আমার প্রশংসা করলেন না। এত কঞ্জুস কেন আপনি? বইয়ের প্রশংসা হাজবেন্ড না করলে কি অন্য কেউ লোক করবে? একটু তো রোমান্টিক হন প্লিজ। কথাগুলো সামনাসামনি মুখে বলতে পারবো না বলে কাগজে লিখে দিলাম। খবরদার আমাকে এই চিঠি নিয়ে সামনাসামনি কোনো প্রশ্ন করবেন না, কিছু জিজ্ঞেস করবেন না। ইতি। আপনার একমাত্র বউ অর্ষা। চিঠি পড়ে হতভম্ব হয়ে যায় আহনাব। এটা সত্যি অর্ষা লিখেছে? তা তো বিশ্বাসই হচ্ছে না। আবার হতেও পারে অর্ষা যে লাজুক স্বভাবের, মুখে বলতে না পারলেও লিখে প্রকাশ করতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু তবুও কেমন জানি বিষয়টা তাকে একটু ভাবিয়ে তুলছে। রাতটা কোনো মতে পার করে সে। কোনো মতে বলছি, এই কারণে যে রাতে আহনাফের ঠিক মতো ঘুম হয়নি। বারবার চিঠির কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। স্বপ্নেও সে আবোল তাবোল এইসবই দেখছিল। শেষমেশ ঘুমটা তো আর হলো না। তবে আজকে সকালটা ছিল ভিন্ন। সে একটু বাদে বাদে ঘন ঘন অর্ষার দিকে তাকাচ্ছে। চাউনিও কেমন অন্যরকম। অর্ষা বিষয়টি প্রথমে স্বাভাবিকভাবে নিল, এখন কেমন যেন অস্বাভাবিক লাগছে। সে প্রশ্ন করে ফেলে, এভাবে কি দেখছেন? মনে তো হয় তোমাকে। গলাটাই বাঁধতে বাঁধতে উত্তর দিল আহত। আজ কি নতুন দেখছেন? না, তবে নতুন করে দেখতেছি। আচ্ছা, তোমার বান্ধবী কখন আসবে? জানি না, আসার আগে ফোন করবে বলেছে। ও, আমি আজ অফিসে গিয়ে ছুটি চাইবো, যদি দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয়? আহনাব এবার অর্ষার দিকে ঘুরে দাঁড়ালো, মুচকি হেসে বলো, তাই তো, যদি না দেয়
অসা বিভ্রান্ত হয়ে পড়ে আহনাফের আচরণে। মানুষটা একেক সময় একেক রকম রূপ দেখায়। কোন রূপই আগে থেকে আন্দাজ করা যায় না। সে নিজের থেকে প্রকাশ না করলে বোঝা যায় না। উত্তরের জন্য অপেক্ষা করল না আহনাফ। অফিসের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে বলল, আজ আর বাসায় খাবো না, অফিসে গিয়ে খেয়ে নেব। কেন? এমনি। কেউ তো খাইয়ে দেবে না কি? কিছু না, বলে আহনাফ রুম থেকে বেরিয়ে যায়। আবার দ্রুতগতিতে ফিরে এসে মুখোমুখি দাঁড়িয়ে বলে,